সাউথ ইন্ডিয়ান সিনেমা মানে আমরা বুঝি যেখানে ধুমধারাক্কা মারামারি হবে, সেখানে লার্জার দেন লাইফ গল্প, হেব্বি নাচা গানা থাকবে। সেই সিনেমাগুলো হবে বড় বাজেটে অ্যাকশন মাসালা এন্টারটেইনার। কিন্তু যারা সাউথের সব ধরনের সিনেমা দেখেন তারা জানেন যে এই ধারণাটা কতটা ভুল। সাউথের যে ইন্ডাস্ট্রি সেটা আসলে চারটা আলাদা শক্তিশালী ইন্ডাস্ট্রির সমন্বয়ে তৈরি, যার মধ্যে আছে তামিল, তেলেগু, মালায়ালাম আর কানাডা। প্রতিটি ইন্ডাস্ট্রির আছে আলাদা ভাষা, আছে আলাদা সত্তা। দুই ধরনের সিনেমাই সেখানে তৈরি হয়, একদিকে যেমন বড় বাজেটের কমার্শিয়াল সিনেমা হচ্ছে, আবার অন্যদিকে লো বাজেটের আর্ট হাউস সিনেমাও সেখানে হয়। বলিউড মানে মুম্বাইয়ের যে সিনেমা সেটার সাথে সাউথের যে সিনেমা, সেটার মূল পার্থক্যের জায়গাটা হচ্ছে মানসিকতায়। বলিউডের যে ছবি সেটা হলো মূলত ফর্মুলা ডিপেন্ডেন্ট। একটা ছবি যদি হিট হয় তাহলে সেই ফর্মুলাই বারবার রিপিট করা হয়। সেখানে সাধারণ যে মানুষ আছে তার যে ইমোশন, দেশপ্রেম কিংবা জাতীয়তাবাদ, সেটা নিয়ে ধান্দা নানা রকম পায়তারা চলে। অন্যদিকে সাউথের যে সিনেমা আছে সেগুলো তার নিজের মাটির বা শেকড়ের সাথে অনেক বেশি কানেক্টেড। তারা তাদের যে কালচার, লোকাল ও নিজস্ব যে গল্পগুলো আছে সেগুলো খুবই গর্বের সাথে সিনেমায় তুলে ধরে। বলিউডে যেমন অনেক সময় রিমেকের উপর নির্ভরতা দেখা যায়, সেখানে সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি অনেক বেশি সাহসের সাথে নিজস্ব অরিজিনাল কন্টেন্ট তৈরি করে। 2025 সাল মানে গত বছর সাউথ ইন্ডিয়ান সিনেমার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বছর ছিল। এবছর আমরা এমন কিছু কাজ দেখেছি যা ভারতীয় সিনেমা সম্পর্কে মানুষের যে ধারণা সেইটা বদলে দিয়েছে। ফ্যামিলি ড্রামা থেকে শুরু করে সাইকোলজিক্যাল থ্রিলার, সোশ্যাল কমেন্টারি, এমনকি সুপার হিরো জনরায় তারা কনফিডেন্টলি সিনেমা বানিয়েছে। বক্স অফিসের কথা বললে এবছর সাউথ ইন্ডিয়ান সিনেমাগুলো শুধুমাত্র ভারতেই না, দেশের বাইরেও অনেক ব্যবসা করেছে। অনেক সিনেমা আছে যেগুলো প্রথম সপ্তাহে 100 কোটি টাকার ক্লাবে ঢুকে পড়েছে। বিশেষ করে প্যান ইন্ডিয়ান রিলিজের যে ধারণাটা সেটা অনেক বেশি স্টাবলিশড হয়েছে। মানুষজন এখন ভাষার যে বাধাটা আছে সেটা পেরিয়ে ভালো গল্পের সিনেমা দেখতে চায়, আর সাউথের ডিরেক্টররা সেই সুযোগটাকে খুব ভালোভাবে কাজে লাগিয়েছে। তাদের সিনেমাটোগ্রাফি, এডিটিং, বিশেষ করে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, সেটা এতটাই উন্নত যে হলিউডের বড় বড় সিনেমাকে চ্যালেঞ্জ জানাতে পারে। সব মিলিয়ে 2025 সালটা সাউথের সিনেমার জন্য একটা বৈপ্লবিক বছর হিসাবে চিহ্নিত হয়ে থাকবে। আজকের ভিডিওতে আমি সেরা 10টা সাউথ ইন্ডিয়ান সিনেমা নিয়ে কথা বলবো, যে সিনেমাগুলো 2025 সালে মুক্তি পেয়েছিল। লিস্টে যাবার আগে আমি এমন কিছু সিনেমা নিয়ে কথা বলবো যে ছবিগুলো আমি স্পেশাল মেনশনে রেখেছি। এইগুলো টপ 10-এ স্থান না পেলেও আপনি আপনার যে ওয়াচ লিস্ট সেখানে রাখতে পারেন। স্পেশাল মেনশনে থাকা প্রথম যে সিনেমাটা সেটা হচ্ছে একটা মালায়ালাম রিলেশনশিপ ড্রামা, নাম আবিহিথাম। একটি গ্রামের পাশাপাশি দুইটা বাড়ির মধ্যে পরকীয়ার সম্পর্ক নিয়ে গল্প। খুবই ফানি সিনেমা, আপনারা দেখে খুবই মজা পাবেন। পরিচালক ক্লাইম্যাক্সে এসে একটা সোশ্যাল কমেন্ট্রি দেবারও চেষ্টা করেছেন। আমার স্পেশাল মেনশনের 2 নম্বর এবং 3 নম্বর ছবিগুলো হচ্ছে ফেমিনিস্ট ড্রামা জনার। একটা হচ্ছে তেলুগু সিনেমা দ্য গার্লফ্রেন্ড, যেখানে রাশমিকা অভিনয় করেছে, আরেকটা হচ্ছে তামিল সিনেমা ব্যাড গার্ল। দুইটা সিনেমার মধ্যেই মেন যে প্রোটাগনিস্ট সেটা হচ্ছে একজন নারী যে কিনা তার রিলেশনশিপ নিয়ে একটু ক্রাইসিসের মধ্যে থাকে। পেট্রিয়ার্কাল যে সোসাইটি সেটার মধ্যে বেড়ে উঠে দুইজন নারী কেমন করে তার ব্যক্তিগত এবং সামাজিক যে প্রতিকূলতা আছে সেটার বিরুদ্ধে ফাইট দেয়, এমন গল্পই সিনেমাগুলোতে বলা হয়েছে। স্পেশাল মেনশনে 4 নম্বর যে সিনেমাটা সেটা হচ্ছে মালায়ালাম সিনেমা হৃদয় পূর্বম, যেখানে মোহনলাল অভিনয় করেছেন। একটা খুবই মন ভালো করে দেওয়া একটা সিনেমা। ফ্যামিলি ড্রামা জন্য এই ছবিতে একটা মৃত ব্যক্তির হার্টকে ট্রান্সপ্লান্ট করে আরেকজন ব্যক্তির জীবন দেওয়ার মতো একটা ইমোশনাল গল্প বলা হয়েছে। আর মোহনলালের যে চমৎকার অভিনয়, তার জন্য আপনারা এই ছবিটা অবশ্যই দেখতে পারেন। তো এই স্পেশাল মেনশনের যে লিস্ট সেটা শেষ, এখন আমরা আসি আমাদের যে মেইন টপ 10 লিস্ট সেখানে। 2025 সালের সেরা 10টি সাউথ ইন্ডিয়ান মুভির নাম্বার 10-এ আছে যে ছবিটি সেটা হচ্ছে হেব্বুলি কাট। এটি একটি কানাডা ভাষার সিনেমা। সোশ্যাল পলিটিক্যাল ড্রামা জনরার এই সিনেমাটি ইন্ডিয়ান সোসাইটির মধ্যে যে ক্লাস কনফ্লিক্ট আছে সেটা নিয়ে কথা বলে। গল্পের যে মূল প্রোটাগনিস্ট বিনয়, সে একজন টিনেজার, সে তার ক্লাসমেটের প্রেমে পড়ে যায়। আর টিনেজ বয়সে এটা খুবই স্বাভাবিক একটা বিষয়, কিন্তু এইখানে রিয়ালিটি হচ্ছে সে একটা মুচির ছেলে। মুচি মানে ওই যে রাস্তার পাশে বসে জুতা সেলাইয়ের কাজ করে, ওইটা আর কি। আর বিনয় যাকে ভালোবাসে সে হচ্ছে তার গ্রামের মধ্যে সবচেয়ে প্রভাবশালী, সবচেয়ে পয়সাওয়ালা পরিবারের মেয়ে। এটা একটা গুরুত্বপূর্ণ সমস্যা। তো এই গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানের জন্য আমাদের যে হিরো, যে 14-15 বছর বয়সী টিনেজার, যে কিনা একটা ফ্যান্টাসির মধ্যে বসবাস করতেছে, সে একটা সিদ্ধান্ত নেয়। সে ভাবে যে জনপ্রিয় সিনেমা হেব্বুলির যে সুপারস্টার নায়ক সুদীপ, তার চুলের কাটের মতো সে যদি তার চুলটাও কাটতে পারে তাহলে মেয়েটা তাকে নিশ্চয়ই পছন্দ করবে। খুবই সহজ সমাধান,
কিন্তু এই সহজ সমাধানটাই এই ছেলেটার জন্য কতটা জটিল হয়ে যায় তা আপনারা সিনেমাটা দেখলেই বুঝতে পারবেন। হেবুলিঘাটের ডিরেক্টর ছিল ভীমরাও। এটা তার বানানো প্রথম সিনেমা। আমাদের যে উপমহাদেশের সিনেমার গল্প আছে তার মধ্যে ক্লাস কনফ্লিক্টের গল্পটা খুবই কমন একটা গল্প। এখানে এই সিনেমার ডিরেক্টর সোশ্যাল রিয়ালিটি আর যে সিনেমার রিয়ালিটি তার মধ্যে যে কত পার্থক্য রয়েছে সেটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আবার এই যে সিরিয়াস বিষয়টা সেটাকে খুবই সহজভাবে হিউমারের মাধ্যমে উনি তুলে ধরছেন। গল্পে অনেক কমিক রিলিফ আছে যেগুলো আপনাকে বোর হতে দেবে না। আপনাদের যদি সোশ্যাল ড্রামা ভালো লাগে, যে সকল সিনেমায় মেলোড্রামাটিক যে সুগার কোটিংটা আছে সেটা বাদ দিয়ে সোসাইটির যে কঠিন বাস্তবতা সেটা তুলে ধরে, তাহলে হেবুলিঘাট সিনেমাটা আপনারা দেখতে পারেন। নাম্বার 9 যে সিনেমাটা আছে সেটা একটা তামিল ভাষার সিনেমা, নাম সিরাই। এই সিনেমাটাও সুরেশ রাজাকুমারী নামে একদম নতুন একজন ডিরেক্টর বানিয়েছে। গল্পের যে মেইন প্লট সেটা একটা পুলিশ কনস্টেবলকে নিয়ে, যার নাম হচ্ছে শ্রীনিবাস। সে পুলিশে এসকর্ট হিসাবে কাজ করে। এসকর্ট পুলিশের কাজ হচ্ছে মূলত আসামিদের জেলখানা থেকে দূরের আদালতে নিয়ে যাওয়া। খুবই রিস্কি জব, কারণ যে কোনো সময় আসামির যে সাঙ্গপাঙ্গরা আছে তারা আক্রমণ করে আসামিকে ছিনিয়ে নিয়ে যেতে পারে। সিরায়ের যে গল্পের শুরুটা সেটা শুরু হয় এমনভাবে, যখন শ্রীনিবাস আব্দুর রউফ নামে একজন তরুণ খুনের আসামিকে বাসে করে দূরে আদালতে হাজিরা দিতে নিয়ে যেতে যায়। যাওয়ার পথে শ্রীনিবাস আব্দুর রহমান সম্পর্কে জানতে পারে আব্দুর রহমান কেন খুন করেছিল, সে কি আসলেই খুনি কিনা। গত 5 বছর ধরে আব্দুর রহমান জেলখানায়, নিয়মিত তাকে আদালতে হাজিরা দিতে হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত তার কেসে যে তদন্ত সেটাই শুরু হয়নি। গল্পের শুরুটাই হয় এমনভাবে যে আপনার মনে হবে এটা আসলে একটা ক্রাইম ড্রামা, কিন্তু ধীরে ধীরে যখন আমরা গল্পের ভেতরে ঢুকে যাই তখন বুঝতে পারি যে এটা আসলে একটা গভীর প্রেমের গল্প, যে প্রেমের কারণে আব্দুর রউফকে জেলে যেতে হয়েছে। প্রেমের পাশাপাশি এই সিনেমায় আবার অনেকগুলো সাবপ্লট আছে যেগুলো এই সিনেমাটাকে একটা অন্যরকম মাত্রা দিয়েছে। এটা একই সাথে সোসাইটির ভেতরে যে নারীর অবস্থা, ক্লাস কনফ্লিক্ট, রিলিজিয়াস ডিসক্রিমিনেশন, পাশাপাশি বিচার ব্যবস্থার মধ্যে যে নানা রকম অসঙ্গতি আছে সেইটা নিয়ে কথা বলে। আবার এতগুলো বিষয় নিয়ে কথা বললেও গল্পের যে আসল সোলটা আছে সেইটা হারায় না। এই সিনেমার যে ক্যারেক্টারগুলো আছে সেগুলো খুবই ভালোভাবে ডেভেলপ করা হয়েছে। গল্পের ভেতরে যে ইমোশন সেটা দর্শকদের কানেক্ট করে। আপনারা যদি সোশ্যাল ক্রাইম ড্রামার সাথে একটা ইমোশনাল প্রেমের গল্প দেখতে পছন্দ করেন তাহলে এই সিনেমাটা অবশ্যই আপনারা মিস করবেন না। আমার লিস্টে নাম্বার 8 যে সিনেমাটা আছে সেটা মালায়ালাম সিনেমা ইন্ডাস্ট্রির সর্বকালের সর্বসেরা ব্যবসায়ী সফল সিনেমা। এই সিনেমাটা বক্স অফিসে 300 কোটি রুপির বেশি আয় করেছে। এটা কেবলমাত্র মালায়ালাম ইন্ডাস্ট্রির সব রেকর্ডই ভাঙেনি, এটা ইন্ডিয়ার সুপার হিরো জনরাকে এক নতুন মাত্রা দিয়েছে। সিনেমার নাম হচ্ছে লোকা চ্যাপ্টার 1 চন্দ্রা। গল্পের যে শুরুটা সেটা হয় ব্যাঙ্গালোরে। গল্পের যে মেইন ক্যারেক্টার তার নাম চন্দ্রা। সে একটা খুবই রহস্যময় ক্যারেক্টার যার আছে জন্ম জন্মান্তরের অতীত। বর্তমানে ব্যাঙ্গালোরে সে তার অতীত যে জীবন আছে সেটাকে ভুলে গিয়ে একদম সাধারণ মানুষের একটা জীবন যাপন করতে চায়। আর গল্পের এখানেই এন্ট্রি ঘটে সানির। সানি তার নতুন প্রতিবেশী, খুবই কৌতূহলী একটা যুবক। সে চন্দ্রার এই যে রহস্যময় জীবন সেটাকে বোঝার চেষ্টা করে। এই দুজনের জার্নির মধ্য দিয়ে গল্পটা আমাদেরকে এমন একটা অন্ধকার জগতে নিয়ে যায় যেখানে চলতে থাকে অর্গান ট্রাফিকিং এর মতো ভয়ঙ্কর সব অপরাধ। লোকা সিনেমাটা সবচেয়ে শক্তিশালী জায়গা হলো এই যে গল্পটা আছে তার উৎস। সিনেমার যে পরিচালক ডোমিনিক করুন, তিনি কেবলমাত্র যে একটা সুপার হিরো গল্প বলতে চেয়েছেন এমন না, তিনি চেয়েছেন কেরালার যে লোকাল মিথ আছে সেটার একটা আধুনিক রূপ দিতে। আমার কাছে সবচেয়ে যে জিনিসটা ইম্পর্টেন্ট লেগেছে সেটা হচ্ছে এখানে নারী শক্তির যে সিম্বলিক ব্যবহার সেটা। চন্দ্রা শুধুমাত্র যে একটা সুপার হিরো এমন না, সে এই যে পুরুষতান্ত্রিক সিস্টেম সেটাকে চ্যালেঞ্জ করার একটা সিম্বল। আপনারা যারা ফ্যান্টাসি থ্রিলার কিংবা সুপার হিরো জনরা পছন্দ করেন তাদের জন্য এটা একটা ফ্রেশ এক্সপিরিয়েন্স দিবে। আর যারা ইন্ডিয়ান সিনেমার মধ্যে যে ফেমিনিস্ট থিম বা মিথোলজিক্যাল যে অ্যাডাপ্টেশন সেটা দেখতে চান তাহলে এটা মিস করবেন না। সিনেমাটি ডিজনি হটস্টারে স্ট্রিমিং হচ্ছে। নাম্বার 7 যে সিনেমাটা আছে সেটা একটা তামিল ভাষার সিনেমা। ডিরেকশন দিয়েছেন প্রমিনেন্ট ডিরেক্টর মারিশিল বারাজ, যিনি পারিয়ারাম পেরুমল আর কার্নানের মতো দারুণ সব সিনেমা বানিয়েছেন। সিনেমার নাম বাইসন কালামাডান। এই গল্পের স্টোরি একদম রিয়েল লাইফ থেকে নেয়া। মানাথি গানেশের নামে একজন কাবাডির চ্যাম্পিয়ন ছিলেন, তার লাইফ থেকে ডিরেক্টর এই গল্পের ইন্সপিরেশনটা পেয়েছেন। আপনারা কি কখনো এমন দেখেছেন যে একটা কাবাডি খেলা সেটা শুধুমাত্র একটা খেলা না হয়ে একজন মানুষের বাঁচার লড়াই হতে পারে? এমনই একটা প্লট নিয়ে এই সিনেমার গল্পের যে মেইন ক্যারেক্টার তার নাম হচ্ছে কীর্তান। কীর্তান একজন দলিত পরিবারের সন্তান। তার স্বপ্ন কাবাডি খেলবে, বড় চ্যাম্পিয়ন হবে। কিন্তু ভারতের একটা প্রত্যন্ত গ্রামে জাতপাত
আর পলিটিক্যাল যেই নোংরামি সেটা এত ভয়াবহ হতে পারে তা আপনারা এই সিনেমাটা না দেখলে বুঝতে পারবেন না। কীর্তনের গল্প এমন একটা গ্রামে যেখানে বিনা কারণে একজন মানুষ আরেকজন মানুষকে খুন করে ফেলে, মারামারি কাটাকাটি সেখানে নিত্য নৈমিত্তিক ব্যাপার। সেরকম একটা সোসাইটির মধ্য থেকে বড় খেলোয়াড় হয়ে বের হয়ে আসতে পারা খুবই দুরূহ একটা কাজ। কাবাডির প্রতি কতটা ভালোবাসা আর ত্যাগ থাকলে সেই জিনিসটা সম্ভব হয়, আমরা এই সিনেমাতে সেটাই দেখতে পাই। গল্পের হিরো কীর্তনকে কাবাডি খেলার জন্যই শুধুমাত্র যে সংগ্রাম করতে হয়েছে এমন না, এই যে গ্রামের ভেতরে গ্যাং কালচার এবং জাতপাত তার বিরুদ্ধেও তাকে সংগ্রাম করতে হয়েছে। যারা স্পোর্ট জনার পাশাপাশি এই যে গ্যাং কালচার সেটা নিয়ে বানানো ছবি দেখতে পছন্দ করেন তারা চোখ বন্ধ করে দেখে ফেলেন, এটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আমার লিস্টে যে 6 নম্বর সিনেমাটা সেটার নাম হচ্ছে কান্তারা চ্যাপ্টার 1। এইটা কানাডা সিনেমার এবছরের সবচেয়ে ব্যবসায়ী সফল সিনেমা। এখানে ঋষভ শেঠি শুধুমাত্র অভিনয় করেননি, ডিরেকশনও দিয়েছেন। এর আগে 2022 সালে মুক্তি পেয়েছিল কান্তারা চ্যাপ্টার 1 সিনেমাটা কান্তারার একটা প্রিকুয়াল। মানে প্রথম পার্টে কান্তারার মধ্যে আমরা যা দেখেছিলাম এই সিনেমাটার গল্প তার 100 বছর আগের গল্প। গল্পটা শুরু হয় একটা প্রাচীন বনের মিথ দিয়ে, মানে জঙ্গলটা কেন পবিত্র, রাজা কেন এর জমিটা দান করেছিলেন। এটা দেখায় যে কিভাবে বুটাকোলা আর হিউম্যান নেচারের মধ্যে যে কনফ্লিক্টটা সেটা শুরু হয়েছিল। বুটাকোলা হলো কর্ণাটকের তুলু অঞ্চলের একটি প্রাচীন আত্মা উপাসনার রিচুয়াল। বুটা মানে হলো ভূত বা দেবতা, আর কোলা মানে হলো নাচ বা অভিনয়। এতে একজন পুরুষ মানুষ দেবতার শরীরের ভেতরে প্রবেশ করে, নাচে আর গ্রামের সমস্যার সমাধান করে, পাশাপাশি ভবিষ্যৎও বলে দেয়। অনেকটা প্রাচীন গ্রিকে যে ওরাকল ছিল তার মতো। কান্তার প্রথম পার্টের চেয়ে এই যে প্রিকুয়ালটা এটার ভিজুয়াল অনেক রিচ। লোকজ সংস্কৃতি আর মিথোলজিকে যেভাবে পর্দায় আনা হয়েছে তা এক কথায় অবিশ্বাস্য। গত কিছু বছরে ভারতে অনেক বাজেটে প্যান ইন্ডিয়া সিনেমা বানানো হয়েছে, কিন্তু কান্তারা চ্যাপ্টার 1 শুধুমাত্র যে বড় বাজেটের তাই না, এটা কর্ণাটকের নিজস্ব সংস্কৃতি, ইতিহাস আর ঐতিহ্যের প্রতি এক ধরনের ট্রিবিউট। যারা মিথোলজিক্যাল অ্যাকশন সিনেমা পছন্দ করেন আর ঋষভ শেঠির ফ্যান তারা অ্যামাজন প্রাইম ভিডিওতে গিয়ে এই সিনেমাটা দেখে ফেলতে পারেন। নাম্বার 5-এ আছে মালায়ালাম সিনেমা থুদারুম, ক্রাইম থ্রিলার আর ইমোশনাল ড্রামা জনরার সিনেমা থুদারুম। ডিরেকশন দিয়েছেন তারুণ মূর্তি, মেইন কাস্টিংয়ে আছেন মোহনলাল আর শোভনা। অনেক বছর গ্যাপের পর আবার তারা এই সিনেমায় একসাথে কাজ করলেন। থুদারুম একজন বাবা, স্বামী আর সাধারণ ট্যাক্সি ড্রাইভারের গল্প। শানমুগম, যাকে আদর করে সবাই ব্যাঞ্চ বলে ডাকে, সে কেরালার যেই পাহাড়ি শহর রানী, সেখানে ট্যাক্সি চালিয়ে খুব সুখে শান্তিতে জীবন কাটাচ্ছিল। তার সব থেকে প্রিয় জিনিস হলো তার এই কালো অ্যাম্বাসাডর গাড়িটা। একটা সময় সে সিনেমার স্ট্যান্ডম্যান হিসেবে কাজ করত, কিন্তু একটা ভয়াবহ দুর্ঘটনার কারণে তার সবচেয়ে কাছের যে বন্ধু সে মারা যাওয়ার পর সে সব কিছু ছেড়ে দিয়ে এই পাহাড়ি শহরে চলে আসে। কিন্তু বন্ধুর যে স্মৃতি তা এখনও তাকে তাড়া করে বেড়ায়। বন্ধু মারা যাওয়ার পর তার ছেলে এবং স্ত্রী ললিতার দায়িত্ব সে নেয়, তাদেরকে সে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসে। কিন্তু একদিন পুলিশ মাদক মামলার অজুহাতে তার সবচেয়ে প্রিয় যে গাড়িটা সেটাকে জব্দ করে, আর ধীরে ধীরে তার চারপাশের যে জগৎটা সেটা ধসে পড়তে থাকে। গাড়িটাকে ফিরে পাওয়ার জন্য তাকে পড়তে হয় ভয়াবহ কিছু বিপজ্জনক লোক আর সিচুয়েশনের মুখোমুখি। লড়াইয়ে নামতে হয় গোটা একটা সিস্টেমের বিরুদ্ধে। বেঞ্জের যে পুরানো গাড়িটা, এটা এই সিনেমায় একটা শক্তিশালী মোটিভ হিসাবে ছিল। এটা একই সাথে তার পরিচয়, পরিবার আর অস্তিত্বের সিম্বল। ছবিটা শেষ পর্যন্ত না দেখে আসলে আপনি বুঝে উঠতে পারবেন না এখানে পরিচালক কি বলতে চেয়েছেন। ফলে পুরো গল্পটা জুড়ে একটা টান টান টেনশন ছিল। ক্লাইম্যাক্সের মধ্যে এমন একটা চমক আছে যা দেখে আপনি শকড হবেন, এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি। ভালো স্ক্রিন প্লে, শক্তিশালী পারফরমেন্স আর আনইভেন ক্লাইম্যাক্সের থুদারুম সিনেমাটা জিও হটস্টারে দেখা যাচ্ছে। আমরা আমাদের লিস্টে 4 নম্বর সিনেমাটায় চলে এসেছি। 4 নম্বর সিনেমাটা একটা মালায়ালাম ব্ল্যাক কমেডি, নাম পনমান। জ্যোতি শঙ্করের ডেবিউ ফিচার ফিল্ম, আর হিরো হিসাবে আছেন বাসিল জোসেফ। তিনি পিয়ার অজেশের চরিত্রে অভিনয় করেছেন। পিয়ার অজেশ কোলামের একজন গোল্ড ডিলার। তার কাজ হচ্ছে বিয়েতে বা বিভিন্ন উৎসবে কারো যদি গোল্ড লাগে তাহলে সেটাকে সাপ্লাই দেয়া। বিভিন্ন অনুষ্ঠানে যে গিফট মানি ওঠে সেইটা একটা অনুমান করে সেইটাকে জামানত রেখে তার কাছ থেকে স্বর্ণটা ধার নিতে হয়। এটা খুবই অদ্ভুত কিন্তু খুবই গ্রাউন্ডেড একটা সিস্টেম। কিন্তু এই যে সিস্টেমটা সেটা একদিন তার বিপদের কারণ হয়ে যায় যখন স্টেফি নামে একজনের বিয়েতে সে অনেক টাকার স্বর্ণ তাদেরকে ধার দেয়। কোনো একটা কারণে বিয়েতে তেমন লোকজন আসে না, আর সেই গিফট মানি টাকাটা ওঠে না। ফলে সে একটা মহাবিপদের মধ্যে পড়ে যায়, আর তার পক্ষে টাকাটা তোলা প্রায় অসাধ্য একটা জিনিস হয়ে যায়। পনমান সিনেমার যে টোনটা সেটা একটা ব্ল্যাক কমেডি, মানে এই সিনেমাটা দেখতে দেখতে আপনি যেমন হাসবেন তেমনি একটা অস্বস্তিও আপনার ভেতরে কাজ করবে। স্ক্রিন প্লের দিক থেকে এটা খুবই ব্যালেন্সড। থ্রিলার মেকানিক্স
সোশ্যাল স্যাটায়ার কিংবা হিউম্যান ড্রামা, তিনটা টোনই এখানে একসাথে ক্যারি করেছে। এই সিনেমার যে সেন্ট্রাল কনফ্লিক্ট সেটা খুবই সিম্পল। আসলে আজিজ কি টাকা কিংবা গহনাটা ফেরত পাবে, নাকি এই যে ঝামেলা, এই ঝামেলার মধ্যে পড়ে সে একদম ভেঙে পড়বে? তবে এটাকে শুধুমাত্র যে টাকা পাওয়া না পাওয়া এর গল্প বলা যায় না, কারণ এর ভেতরে আছে যৌতুক প্রথা, মিডল ক্লাস ডেসপারেশন, পুরুষ ইগো, রিলিজিয়াস আর সামাজিক প্রথার ফেক রেসপন্সিবিলিটি। আর এইসব কিছুর মধ্যে কিছু মানুষের সেলফ রেসপেক্ট বাঁচিয়ে রাখার যে চেষ্টা, সেটা। আপনি যদি মালায়ালাম সিনেমার গ্রাউন্ডেড স্টোরি টেলিং পছন্দ করেন, যদি আপনি ব্ল্যাক কমেডি এবং স্লো বার্ন যে থ্রিলার সেটাই এনজয় করেন, তাহলে এই সিনেমাটা জিও হটস্টারে গিয়ে দেখে ফেলতে পারেন। আপনারা কি কখনো এমন ভেবে দেখেছেন যে আমাদের যে বিচার ব্যবস্থা আছে সেটা সবার জন্য সমান? মানে যার কাছে অনেক টাকা আর ক্ষমতা আছে আর যারা একদম কিচ্ছু নাই, তাদের কি সমান চোখে দেখা হয়? 2025 সালে সেরা 10টি সাউথ ইন্ডিয়ান সিনেমার নাম্বার 3-এ আছে একটি তেলুগু সিনেমা যার নাম হচ্ছে কোর্ট স্টেট ভার্সেস নোবডি। 2012 সালে ভারতে পক্সো নামে একটা কঠিন আইন করা হয়েছিল, যেটা মূলত নারী শিশুদের যৌন নির্যাতন থেকে সুরক্ষা দেওয়ার জন্য করা হয়। সেখানে উল্লেখ করা হয়েছে যে 18 বছরের নিচে যে কোনো ব্যক্তি এই আইনের আওতায় আসবে, আর যদি দোষী সাব্যস্ত হয় তাহলে তার যে শাস্তি সেটা হচ্ছে মৃত্যুদণ্ড। কিন্তু এই আইনের মধ্যে অনেকগুলো লুপহোল আছে। প্রধান যে লুপহোল সেটা হচ্ছে 16 বা 17 বছরের যে কোনো কিশোর কিশোরীর নিজেদের সম্মতিতে গড়ে ওঠা যে প্রেম ঘটিত সম্পর্ক, সেটাকেও এই আইনের আওতায় অপরাধ হিসাবে গণ্য হয়। আর এরকম একটা আইনের লিগাল এবং এথিক্যাল কমপ্লেক্সিটি নিয়েই কোর্ট স্টেট ভার্সেস নোবডির গল্প। Section 11 and 12 of POCSO Act. এটা শুধুমাত্র যে একটা কোর্টরুম ড্রামা তাই না, এটা একটা ইমোশনাল প্রেমের গল্প। এটা একটা ক্লাস ডিসক্রিমিনেশনের গল্প। কিভাবে অর্থ আর ক্ষমতা ব্যবহার করে একটা বিচার ব্যবস্থাকে তামাশায় পরিণত করা যায়, এইটা সেই গল্প। আপনাদের মনে আছে কিনা আমাদের লিস্টে যে 9 নম্বর সিনেমাটা ছিল শিরাই, তার সাথে প্লট এবং সাবপ্লটে এই সিনেমাটার অনেক মিল আছে। তবে এখানে আপনি কোর্টরুম ড্রামার যেই পুরোপুরি মজাটা সেটা পাবেন, যেটা সিরায় মিসিং ছিল। আপনি যদি একটা জমজমাট কোর্টরুম ড্রামা দেখতে চান যেখানে প্রেম আর ইমোশন আছে আইন আর বিচার ব্যবস্থা নিয়ে সোশ্যাল কমেন্টারি, তাহলে নেটফ্লিক্সে গিয়ে এই সিনেমাটা অবশ্যই দেখবেন। আমার লিস্টে 2 নম্বর সিনেমাটা একটা মালায়ালাম মার্ডার মিস্ট্রি, আপনারা সেটাকে একটা ক্রাইম থ্রিলারও বলতে পারেন। তবে আমার মতে এটা মালায়ালাম সিনেমার প্রতি একটা ট্রিবিউট, মানে মালায়ালাম সিনেমার সেই গোল্ডেন যুগ, মানে 80s এবং 90s সিনেমার প্রতি একটা লাভ লেটার। সিনেমার নাম হচ্ছে রেখাচিত্রম। রেখাচিত্রম সিনেমাটা দেখলে আপনি মালায়ালাম সিনেমার পুরনো আর আজকের দিনের মধ্যে একটা ফিউশন দেখতে পাবেন। মেইন চরিত্রে অভিনয় করেছেন আসিফ আলী, তিনি বিবেক গোপীনাথ নামে একজন পুলিশ ইন্সপেক্টরের ক্যারেক্টারে আছেন। আর আছেন আনাস্বরা রাজন। গল্পের শুরুটা হয় 40 বছর আগে ঘটে যাওয়া একটা মার্ডার কেসের রহস্য নিয়ে। যেই মার্ডার কেসের সাথে 1985 সালের মালায়ালাম সিনেমা কাথুদু কাথুরামের শুটিং সেটের মধ্য থেকে হারিয়ে যাওয়া একটা মেয়ের গল্প জড়িত। তদন্ত করতে গিয়ে বিবেক যেন ধীরে ধীরে সেই সিনেমার রঙিন জগতের ভেতর ঢুকে পড়ে। সেই সোনালী যুগের সিনেমার ভেতরে আমরা দেখতে পাই রাইটার, ডিরেক্টর, সমালোচক, অনেক জুনিয়র আর্টিস্টদের না বলা অনেক কথা। এদের মধ্যেই রেখা একজন, আর আছেন সুপারস্টার মামুট্টি। কিন্তু ভিনসেন্ট নামে একজন পাওয়ারফুল ব্যবসায়ী চায় না বিবেক এই তদন্তটা চালিয়ে যাক। তাহলে বিবেক কি করবে? কেউ কি আসলেই জানতে পারবে না সেই অতীতে আসলে কি হয়েছিল? পুরানো দিনে নস্টালজিয়ার সাথে একটা রহস্য ভরা গল্প আর পাওয়ারফুল পারফরমেন্স, সবকিছু মিলিয়ে একটা টান টান ক্রাইম থ্রিলার রেখাচিত্রম। আপনি যদি মালায়ালাম সিনেমার গল্প ভালোবাসেন আর দৃশ্যমের মতো মার্ডার মিস্ট্রি যদি আপনার ভালো লাগে, তাহলে এই সিনেমাটা অবশ্যই আপনার ওয়াচ লিস্টে রাখবেন। এটা সনি লাইভে স্ট্রিমিং হচ্ছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। ফাইনালি আমরা নাম্বার 1-এ চলে আসছি। আমার মতে 2025 সালের সেরা সাউথ ইন্ডিয়ান সিনেমা হলো ট্যুরিস্ট ফ্যামিলি। ডিরেক্টর অবিশান জীবিন্ত এখানে ইমিগ্রেশন এবং আইডেন্টিটির মতো সিরিয়াস ইস্যুকে খুবই সহজভাবে হিউমারের সাথে দেখিয়েছেন। ট্যুরিস্ট ফ্যামিলি একটি শ্রীলঙ্কান তামিল রিফিউজি পরিবারের গল্প। তারা শ্রীলঙ্কার ইকোনমিক ক্রাইসিসের কারণে সব কিছু ছেড়ে দিয়ে বোটে করে ইন্ডিয়ায় চলে আসে, রামেশ্বর হয়ে তারপর
চেন্নাইতে সেটেল হওয়ার চেষ্টা করে। নতুন জায়গা, নতুন মানুষ, টাকা নাই, তারপর ধরা পড়ার টেনশন, এইসবের মধ্যেই কোনো রকমে একটা বাড়ি ভাড়া করে তারা থাকে। লোকাল যে কলোনির মানুষ আছে তাদের সাথে নতুন ইকুয়েশন বানায়, পুলিশ, পলিটিক্স, সন্দেহ সবকিছু সামনে কোনো রকমে টিকে থাকার চেষ্টা করে। কিন্তু এর মধ্যে আবার ঘটে একটা বোমা হামলার ঘটনা, যার ব্যাপারে সন্দেহ করা হয় এই ফ্যামিলিকে। এই সব ক্রাইসিসের মধ্য থেকে এই ফ্যামিলিটার সারভাইভের গল্পই হচ্ছে ট্যুরিস্ট ফ্যামিলি। আপনি যদি মনে করেন রিফিউজি ফ্যামিলি হচ্ছে কান্না, কষ্ট আর স্যাড মিউজিক, তাহলে এই সিনেমাটা আপনাকে সারপ্রাইজ করবে। দুঃখ আর কষ্ট এখানে গল্পের মেইন টোন ছিল না। যখনই দুঃখের ইমোশনাল কিছু ঘটে তখনই একটা ফানি কিছু করে কমিক রিলিফ দেয়া হয়। সিনেমার গল্পটা এমনভাবে লেখা যে মানুষকে খুব ভিলেন বানানো হয় নাই। কলোনির মধ্যে যে মানুষগুলো আছে তারা মোস্টলি ভালো, কিউরিয়াস এবং হেল্পফুল। গল্পের দু একটা চরিত্র আছে যারা একটু খারাপ, কিন্তু মোস্টলি গল্পটা কাইন্ডনেস আর হিউম্যানিটির উপর দাঁড়িয়ে আছে। আর এই যে ফিলোসফিক্যাল পজিশনটা, এইটাই সিনেমাটিকে অন্য সব গতানুগতিক সিনেমা থেকে আলাদা করেছে। এটা একটা হোপফুল, ফিল গুড সিনেমা। আপনি যদি চমৎকার গল্প আর অভিনয়ের সাথে সাথে একটা সিম্পেথেটিক সিনেমা দেখতে চান, তাহলে জিও স্টারে গিয়ে এই সিনেমাটা দেখে ফেলতে পারেন। আশা করছি আপনাদের কাছে খারাপ লাগবে না। তো এই ছিল আমার মতে 2025 সালের সেরা 10টি সাউথ ইন্ডিয়ান সিনেমা। এই যে তালিকাটা, এই তালিকাটা করার সময় আমি আমার ব্যক্তিগত পছন্দ অপছন্দকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। আমার কাছে মনে হয়েছে গত বছর এই ছবিগুলো সেরা ছবি ছিল। এর মধ্যে কয়টা ছবি আপনি দেখেছেন, কি কি দেখেছেন, কোনটা আপনার ফেভারিট মনে হয়েছে, সব কিছু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করুন। এই ধরনের আরও ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে পরের রিভিউতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সিনেমার সঙ্গে থাকুন।